তোড়জোড় করে বিয়ের শপিংয়ের কেনাকাটায় ব্যস্ত সবাই। ইতিপূর্বে মায়া পরিবার উপস্থিত হয়েছে ঘণ্টা তিনেক আগে। শফিকুল ইসলাম আর ওনার স্ত্রী রেহানা বেগম ছাড়া বাকি সবাই উপস্থিত হয়েছে সেই কেনাকাটায়। আরিফ জুঁইয়ের সাথে তাদের বোন মুক্ত এসেছে স্বামী সন্তান দেবর নিয়ে। 4 বছরের একটা ছেলে সন্তান তাদের। নাম তার মাহাদি সরকার। বাবা শাহিনের হাত ধরেই এদিক সেদিক ঘোরাফেরা তার। শুভও এসেছে। আরিফ ফোন করেছিল আসতে। সে ইতিমধ্যে বসুন্ধরা শপিং মলে উপস্থিত। শুভর অবস্থানটা আপাতত জুঁইয়ের আশেপাশেই আছে। ফিয়া, মায়া, হেনা খান মেহেরবানের সাথে এসেছে। বাকি ছেলেরা কেউ আসেনি। তারা রাতে মহলে নিজস্ব কেনাকাটা করে নিবে বা হেনা খানের ছেলেদের জন্য কেনাকাটা করে নিবে। ডিজাইনার দিয়ে এমনটাই ঠিক করা হয়। খান বাড়ির পক্ষ থেকে আপাতত আর কেউ আসেনি। তবে হেনা খানের বড় মেয়ে শাহেরবান আজ রাতে ফ্লাইটে লন্ডন থেকে ফিরছে ফিয়ার বিয়ে উপলক্ষে স্বামী সন্তানদের নিয়ে। সবটা ঠিকঠাক পূর্ব থেকেই, তাই এই মুহূর্তে সবার মনোযোগ ব্যস্ত শপিংয়ে। মায়া চুপচাপ বসে আছে হেনা খানের পাশে হৃদের কথা অনুযায়ী। আপাতত তার কাজ না থাকার অলসতা খানিকটা ঘুমে ঝিমাচ্ছে। অর্ধরাত্রি নির্ঘুমের ফলে ঝিমিয়ে পড়া মায়া হঠাৎ চমকে ওঠে হেনা খান তার হাত চেপে ধরায়। তিনি মায়াকে নিয়ে যান মেইলি অন্য সেক্টরে। ড্রেস কোটে, শাড়ি, লেহেঙ্গা, পাকিস্তানি 3 পিস, সাহারা, গাউন, চুড়িদার সব কিছু আলাদা আলাদা সেক্টরে করে ভাগ করা। হেনা খান মায়ার জন্য নিজ পছন্দ অনুযায়ী সব কিছু উল্টিয়ে পাল্টে দেখছেন মায়ার গায়ে ধরে ধরে। মায়া অনেকটা পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইল জায়গায়। পছন্দ অপছন্দ বলতে কিছু নেই। কেনাকাটার মধ্যে হঠাৎই উপস্থিত হলো মেহেরবান। হেনা খান তখন সবেমাত্র হাতে নিয়েছিল মায়ার জন্য সিঁদুর রঙা লাল টুকটুকে একটি লেহেঙ্গা, যা সব কিছুই ছিল সিঁদুর লাল। স্টোনওয়ার্ক, পাথর, পুঁথি, মুথি, চুমকি সব কিছু ছিল সিঁদুর লালের মধ্যে। অসম্ভব সুন্দর দেখতে ছিল লেহেঙ্গাটি। হেনা খান মায়ার জন্য সিলেক্ট করতে পাশ থেকে মেহেরবান বলে ওঠে, মা, এই সাইজের আরও একটা নাও, দুটো প্যাক করো। হেনা খান তীক্ষ্ণ দৃষ্টিতে পিছন ঘুরে তাকার মেহেরবানের দিকে। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন করলেন তিনি মেহেরবানকে, একই ডিজাইন, একই সাইজ, দুটো দিয়ে কী করব? মায়ার সাইজ কি ফিয়ার হবে? ফিয়া লম্বা বেশি, বডি দিয়েও আসবে না, তাহলে দুটো নিব কেন? মেহেরবান মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করাটা যুক্তি বলে মনে করলেন না, বরং তিনি সময় নিয়ে অন্তত গম্ভীর মুখে বললেন, তোমাকে নিতে বললাম, তুমি নাও। আমার মায়া সাইজটাই লাগবে। হেনা খান কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, কারণ মেহেরবান কিছু বলার সুযোগ দিল না। তিনি অন্তত গম্ভীর মুখে শাড়ি 3 পিসের সেক্টরে চলে যান। হেনা খান কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি চুপ করে যান। বিষয়টি নিয়ে আর মাতামাতি করলেন না। তবে দুটো একই ডিজাইনের লেহেঙ্গা নিলেন, সাথে অন্যান্য ড্রেসও নিলেন, যা যা প্রয়োজনীয় মায়ার জন্য। কেনাকাটা একটা পর্যায়ে সবাইকে চমকে দিয়ে হাজির হলেন আয়ান, তার বাবা নাহিদ চৌধুরী এবং আরাফ খান। সবাই নর্মাল ড্রেস আবদ্ধ। বোঝা যাচ্ছে তারা শপিংয়ের জন্য সবাইকে চমকে দিতে এসেছে। আয়ানের মলে কাচের দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখ গেল হেনা খানের সামনে বসে থাকা মায়ের দিকে। ট্রে ভর্তি খাবার নিয়ে বসে আছে একটা 4 বছর পিচ্চি ছেলেকে সাথে নিয়ে। দুজন মিলেই সেই খাবারগুলো ভাগাভাগি করে খাচ্ছে। আপাতত তাদের আশেপাশে শপিংয়ের কোনো মনোযোগ নেই। মায়া দুহাতে মধ্যস্থ বার্গার রেখে পরপর বড় বড় কামড় বসিয়ে শেষ করছে সেটা। ছোট বাচ্চাটি মায়ার মতো করে দেখে দেখে একই ন্যায় হাতে বার্গার বড় বড় কামড় বসাতে চাইছে। আয়ন পা দুটো খানিকক্ষণের জন্য স্থির হয়। দরজা টেনে ভিতরে প্রবেশ করতে গিয়ে থেমে যায় মায়াকে দেখে। আজকাল মায়া বোরখা পরাটাও আয়নের কাছে মুগ্ধ হওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসার মানুষ বলে হয়তো আয়ন এতটা মুগ্ধ হয়ে পড়ে
মায়ার সব কিছুতে। হেনা খানের ডাকে আয়ানের টনক নড়ল। মায়া থেকে দৃষ্টি ঘুরিয়ে মেঝেতে তাকালো। দীর্ঘদিনের জমানো মায়ার প্রতি ভালোবাসা তার সহজে ভোলার নয়। তারপরও মনে মনে নিজেকে কঠোরভাবে শাসালো আয়ান মায়াকে না দেখার জন্য। তপ্ত শ্বাস ফেলে চোখ তুলে উপরে তাকাতে চোখাচোখি হলো জুঁইয়ের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। হয়তো এতক্ষণ যাবৎ জুঁই আয়ানকে পর্যবেক্ষণ করছিল মায়াকে এইভাবে দেখা নিয়ে। আয়ান জুঁইয়ের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে না বোঝার মতো করে স্বাভাবিক আচরণ করল। কাচের দরজা টেনে মলের ভিতরে ঢুকলো আরিফ, শাহিন, শুভ, মুক্তা সাথে কুশলাদি বিনিময় করে আরিফকে নিয়ে গেল ছেলেদের ড্রেস সেক্টরে। জুঁইয়ের প্রতি মনোযোগ দিল না আর। দীর্ঘ কেনাকাটার মধ্যে দিয়ে সবাই বের হয়ে আসলো শপিং মল থেকে। গাদাগাদি শপিং ব্যাগের জায়গা হলো গাড়ির পিছন ডিক্কিতে। প্রত্যেকে গাড়িতে যার যার শপিং ব্যাগগুলো ভরে রাখার মধ্যে দিয়ে মেহেরবানি হাজির হলো জুঁইয়ের সামনে। জুঁই আপাদমস্তক ভঙ্গিতে ওনার সামনে দাঁড়াতেই মেহেরবান গম্ভীর মুখে আকস্মিকভাবে জুঁইয়ের হাত টেনে ধরে কিছু শপিং ব্যাগ গুজে দিতে দিতে শক্ত গলায় বলল, নাও, এগুলো তোমার। কিছু ড্রেস আছে এতে, আশা করছি তোমার পছন্দ হবে। আপাদমস্তক জুঁই অবিশ্বাস্য ন্যায় তাকানোর মেহেরবানের দিকে। আপাতত মেহেরবান কথা ও কাজ সব কিছু জুঁইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। জুঁই বিষয়টি বুঝতে না পেরে অবিশ্বাস গলায় জি। তীক্ষ্ণতার ভাঁজ মেহেরবানের গম্ভীর চোখ মুখে আচ্ছন্ন। জুঁইয়ের চোখে ধরা পড়ল মেহেরবানের সেই তীক্ষ্ণ দৃষ্টি প্রখরতা। জুঁইয়ের এই মুহূর্তে কী বলা উচিত বা করা উচিত সেটা বুঝল না। প্যাকেটগুলো হাতে ভাজে গুজে আছে। মেহেরবান জুঁইয়ের সামনে দাঁড়ানোর তিনি জুঁইয়ের অবুঝ দৃষ্টি এড়িয়ে পুনরায় শক্ত গলায় বলল, ভাইয়ের বিয়ে লাফালাফি মাতামাতি কম করবে, বাড়ির বউরা উগ্র হবে সেটা আমার পছন্দ না। যদিও তোমার আমাদের পক্ষে হয়ে বিয়েতে অ্যাটেন্ড করা দরকার ছিল, কিন্তু পরিস্থিতির সুবিধা না বলেই চুপ থাকলাম। ধরো শাড়িগুলো বিয়েতে পরবে, যাও এবার। হতবাক জুঁই হা হয়ে তাকিয়ে রইল মেহেরবানের মুখের দিকে। সটকে কারণে নড়াচড়া বন্ধ। মেহেরবান জুঁইকে নড়াচড়া করতে না দেখে তিনি বিরক্ত নিয়ে চলে যায় নিজের গাড়ির দিকে। আপাদমস্তক জুঁই চমকে তাকিয়ে থাকলো মেহেরবানের যাওয়ার দিকে। জুঁইয়ের ক্ষুদ্র মাথা এতটা আটছে না। মেহেরবান কি জুঁইকে আয়নের বউ হিসাবে মেনে নিল নাকি? কিন্তু কেন? জুঁইয়ের ঘোর ভাঙতেই তার দৃষ্টি ফিরল আয়ানের স্বচ্ছ দৃষ্টি। জুঁইয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ান স্বাভাবিক ভঙ্গিতে। জুঁইয়ের সাথে মেহেরবানের কথাবার্তা সব কিছুই যে আয়ানের কর্ণধার হয়েছে সেটাও বেশ বুঝতে পারল জুঁই। আর এতেই জুঁই খানিকটা হাঁসফাঁস করল মা ছেলের মধ্যকার বিরাজালে। ইতিহস্ততা ভঙ্গিতে জুঁই গাড়িতে উঠতে চাইল, কিন্তু তখনই পিছন ডাকে আয়ান। জুঁই থমকে পিছনে ঘুরে আয়নের দিকে তাকাতেই আয়ান একনিষ্ঠা কণ্ঠে বলে উঠল, আপনার বাগদত্তার নামটা কি বললেন না তো জুঁই? আয়নের প্রশ্নের উত্তর করল না জুঁই, বরং হাঁসফাঁস করে দ্রুত গাড়িতে উঠে বসল শপিং ব্যাগগুলো নিয়ে। কৌশলে আয়ানকে এড়িয়ে গেল। আয়ান সেটা বুঝতে পেরে আপাতত কিছু বলল না পরিস্থিতি বুঝে, বরং এগিয়ে গেল নিজেদের গাড়ির দিকে। সারিবদ্ধভাবে 5টি গাড়ি, 2টো গাড়ি যাবে খান বাড়িতে। হেনা খান মায়াকে নিয়ে আরাফ খানের গাড়িতে উঠল। তাদের পিছনের গাড়িটি বডিগার্ড আয়ান নিজেই, বাবা মা এবং ফিহাকে একটা গাড়িতে উঠালো। ফিহা আরিফের মাঝে তখনও কোনো কথা হলো না। মান অভিমানের ফিহা কথা বলল না। আরিফ বার কয়েক ফিহার সাথে কথা বলার চেষ্টা করে সফল হয়নি। ফিহা প্রতিবারই কথা না বলে চুপ ছিল আরিফের সাথে। যদিও আরিফ বুঝতে পেরেছিল প্রিয়সীর মান অভিমানের কারণটা। সময় স্বল্প হয় আর ফিহার দিকে মনোযোগ দিতে পারল না সে, শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকলো। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মান অভিমানের পর্দাটা এমনিতেই
সরে যাবে দুজনের মধ্যে, এমনটা ধারণা করে আরিফ ফিহার সাথে বেশ একটা কথা বাড়ালো না। ফিহা সবাই থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আরিফ অসহায় মুখ করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো ফিহা যাওয়ার দিকে। খানিকটা সময় নিয়ে গুমোট দীর্ঘশ্বাস ফেলে নিজেকে গম্ভীর করল সে। সবাইকে তাড়া দিয়ে গাড়িতে উঠতে গিয়েই জানতে পারল মায়া যাবে না তাদের সাথে। আরিফ চমকে উঠে মায়া না যাওয়ার কারণটা জিজ্ঞেস করতেই মায়া জানালো সে ফিহার পক্ষ ধরে খান বাড়ি থেকে বিয়েতে অ্যাটেন্ড করবে। আরিফ বাধা দিতে গিয়েও দিতে পারল না। মায়া জোরাজোরিতে অজ্ঞাত আরিফ তাদেরও বিদায় জানালো। আরিফ নিজেদের আনা গাড়িতে উঠে বসলো শাহিনের পাশে। শাহিন ড্রাইভিং সিটে বসা, পিছনে মুক্তা ও জুই বসেছে মেহাদিকে নিয়ে। শুভ আপাতত ঢাকায় থাকবে, বরং একদিন পর আশুগঞ্জ যাবে আরিফের বিয়ের জন্য। ব্যবসার জন্য হাতে কিছু কাজ আছে, সেটা শেষ করে যাবে সে। আয়ন সবাইকে বিদায় জানিয়ে আসলো আরিফদের গাড়ির সামনে। যথারীতি তাদের গাড়িটিও বিদায় জানালো, তবে একবারও জুইয়ের দিকে তাকালো না। অবশ্য জুই বেশ কয়েকবার গাড়ির জানালা ধরে আর চোখে দেখছিল আয়ানকে। সবাইকে যার যার মতো করে বিদায় জানিয়ে আয়ানও নিজের গাড়ি ছুটিয়ে চলল সোজা গেল হসপিটালের উদ্দেশ্যে। যেহেতু অলমোস্ট রাত হয়ে গেছে, তাহলে তার এই মুহূর্তে হসপিটালে থাকাটাই শ্রেয়। রাত 8টা। আরাফ খানের হাতে কিছু কাজ থাকায় তিনি হেনা খান আর মায়াকে খান বাড়িতে নামিয়ে দিয়ে চলে যান পুনরায় অফিসের উদ্দেশ্যে। মায়া হেলে দুলে হেনা খানের পিছন পিছন হাঁটছে। প্যাকিং এরিয়া ধরে লাইটিংয়ের আলোয় আলোকিত চারপাশ। গাড়ির মধ্যে থাকা শপিং ব্যাগগুলো হেনা খান তদারকি করে বডিগার্ড দিয়ে বাড়ির ভিতরে নিচ্ছেন। ব্যস্ততা হেনা খান হেঁটে অনেকটা এগিয়ে গেল সবাইকে তাড়া দিয়ে। মায়াও পিছন পিছন হাঁটছিল। হঠাৎ মৃদু স্বরে চিৎকার করতে চাইল মায়া, মাথায় আঘাত পাওয়া কিন্তু করতে পারল না। তার আগে প্রচণ্ড বেগে কেউ মায়ার মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের সাথে অন্ধকারময় প্যাকিং লোডের দিকে। মায়া গোংরানি মধ্যে দিয়েই পিছনে ব্যক্তিটি মায়াকে ধাক্কা দিয়ে ফেলল ফ্লোরে। মুখ থুবড়ে ফ্লোরে উপুর হয়ে পড়ল মায়া। দুহাতে কাটা অংশে পুনরায় ব্যথা পেতেই সেখানটায় জ্বলে উঠল মায়া। তীব্র ব্যথায় কুঁকড়ে উঠে ভয়ক্ত মুখে পিছনে ঘুরে তাকাতেই মায়ার চোখ পড়ল চারপাশে হলুদ আলোয় আলোকিত মেহুর ধ্বংসত্ব চেহারাটা। এক হাতে হকি স্টিক চেপে ধরে রক্তিম চোখে তাকিয়ে আছে মায়ার দিকে উস্ত্রে পড়া রাগ নিয়ে। মায়া ভয়াত্মক হলো, জড়সড় হয়ে ফ্লোরে উঠে বসে মেহুর দিকে তাকালো। আপাতত সে বুঝতে পারছে না মেহু কেন মায়াকে এই অন্ধকারময় গলিতে ধরে আনলো, আর কেনই বা মায়াকে আঘাত করলো। মায়া ভয়াত্মক মুখে কিছু বলতে চাইল মেহুকে, কিন্তু তার আগে মেহুর রাগে শিকার হলো মায়া। প্রচণ্ড বেগে তেড়ে এসে মায়ার হিজাবের উপর দিয়ে চুলের মুষ্টি চেপে ধরে টেনে দাঁড় করিয়ে গাড়ির সাথে চেপে ধরল মায়াকে। অন্য হাতে মায়ার মুখে মাস্ক টেনে খুলে গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, তোর মতো সামান্য 2 টাকার মেয়ের জন্য আমি আমার ভালোবাসা ছেড়ে দেব ভেবেছিস? মেহু, আব্দুল্লাহকে এত সস্তা? তোর জন্য যদি হৃদ আমার না হয় তাহলে আমি তোকে ছাড়বো না, জানে মেরে দিব তোকে। আমি আমার ভালোবাসা না পেলে তোকে পেতে দেব না। 3 বছরের রিলেশন আমার, এত সহজে ছেড়ে দেব হৃদকে, তাও তোর মতো সস্তা নারীর জন্য? হৃদ খানকে কি দেখিয়ে বশ করলি? তোর শরীর দেখে? তোর এই কচি শরীরের সাথ হৃদ খান জাস্ট 2 নিবে, তারপর তোর কি হবে? তোর কি মনে হয় হৃদ খান সারা জীবন তোর সাথে সংসার খেলবে? হৃদ খান এক জিনিস 2 বার ইউজ করে না, তাহলে তোকে সারা জীবন ইউজ করবে কিভাবে? জাস্ট 2 দিন তোর শরীর ভোগ করবে, 3 দিনের দিন ঠিক আবার সে আমার কাছে চলে আসবে। দেখিস তুই।
হৃদের প্রতি মায়ার অগাধ বিশ্বাসের পাহাড় ভাঙতে পারল না মেহুর লাভডাব কথায়, বরং মায়ার চোখে মুখে ফুটে উঠল মেহুর জন্য অশেষ ক্রোধ। মায়া রাগান্বিত চোখ দুটো প্রকাশ পেল মেহুর প্রতি তীব্র অবিশ্বাস। হৃদ মানেই মায়ার কাছে অগাধ বিশ্বাস। এবার হৃদ যা বলবে তাই সত্যি মায়ার জন্য, বাকি সব মিথ্যে। হৃদ মায়াকে বলছে মেহু সাথে তার সম্পর্ক নেই, মানে নেই। আর এটাই মায়ার বিশ্বাস। মায়া কেন তার মিস্টার ভিলেনের কথা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না বিশ্বাস। গাঢ় অবিশ্বাস থেকে মায়ার শক্তি খাটিয়ে প্রাণপূর্ণ ধাক্কা দিয়ে মেহুকে নিচের থেকে সরালো। আকস্মিক ঘটনায় মেহু 2 কদম পিছিয়ে যেতেই মায়া রাগান্বিত গলায় চেঁচালো, একদম বাজে কথা বলবেন না আপনি। উনি আমাকে বলেছে আপনার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। নেই মানে নেই। আমি বিশ্বাস করি ওনাকে। উনি যা বলবে তাই সত্য। আপনি মিথ্যা বলছেন। আর আমি ওনার প্রেমিকা নই, বউ হই, যে 2 দিন পর ওনার মন ভরে গেলে আমাকে ছেড়ে চলে যাবে। ব্রেকআপ শব্দটা প্রেমিকার জন্য থাকে, বউদের জন্য না। আমার বিশ্বাস উনি আমাকে ছাড়বে না। মায়া অগাধ বিশ্বাসের খানিকটা নড়ে উঠল মেহু। মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতে হাতে হকি স্টিকটা ফ্লোরে ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে গাড়ির ডিক্কির ওপরে। পা নাচিয়ে মায়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, লাইক সিরিয়াসলি? একজন গ্যাংস্টার অর্থাৎ কালো দুনিয়ার মালিক হৃদ খান, যার রন্ধে রন্ধে ক্রিমিনাল বুদ্ধি, তুমি তার কথা বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করছো? ওয়াও! হৃদ খান সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হৃদ খানের চুল পরিমাণ বুদ্ধি তোমার সারা মগজে নাই। হৃদ খান এমন একটা জিনিস যে চোখের সামনে দেখেও হাত বাড়িয়ে ছোঁয়া যায় না, ধোঁয়াশা লাগে। কোথা থেকে আসলো, কোন দিক দিয়ে গেল, সব কিছু গোলক ধাঁধা। আর তুমি সেই হৃদ খানকে বিশ্বাস করছো? লাইক সিরিয়াসলি ম্যান? তীব্র বিশ্বাসের পুনরায় শক্ত গলায় বলল মায়া। হ্যাঁ, আমি ওনাকে বিশ্বাস করি, কারণ উনি আমাকে ভালোবাসে। আচ্ছা, তাই বুঝি? মুখে কখনো বলেছে হৃদ খান তোমাকে ভালোবাসে? সব কিছু মুখে বলতে হবে? আমি বুঝি উনি আমাকে ভালোবাসেন। ও গড, তোমার বয়স হাঁটুর সমান, অথচ বোঝার চেষ্টা করো কাঁধ সমান। উফ, আমাকে 1000 বার মুখে ভালোবাসি ভালোবাসি বলেও সে তোমাকে বিছানা নিতে চাচ্ছে। আমি বাধা দিতে পারছি না তার ক্ষমতা দাপটে, আর তুমি তাকে বিশ্বাস করছো। মেহু এত বোঝানোর পর মায়ের বিশ্বাস নড়ল না হৃদের উপর থেকে, বরং অগাধ বিশ্বাসে মায়ের শক্ত গলায় পুনরায় শুধালো মেহুকে। হ্যাঁ, আমি সারা জীবন ওনাকে বিশ্বাস করব। উনি হৃদ মানে আমার কাছে বিশ্বাসের স্থান। আমি আপনার মিথ্যা কথাগুলো কেন শুনব? মেহু হাসি থেকে খানিকটা স্বাভাবিক হয়। হৃদের প্রতি মায়ের অগাধ বিশ্বাসটা ধরতে পেরে মাইন্ড গেম খেলল কৌশলে। মায়াকে আঘাত করলো, সেটা হৃদের কান অবধি চলে যাবে। তাতে মেহুর হৃদকে পাওয়া হবে না। আর তাছাড়া হৃদও মেহুকে ছাড়বে না, জানে রিস্ক হয়ে যাবে মেহুর জন্য আপাতত মায়াকে আঘাত করলে। মেহু গাড়ির ওপর পা ঝুলিয়ে বসে কৌশল অবলম্বন করল মায়ার প্রতি, স্বাভাবিক অস্ফুট গলায় বলল, ব্যাস, তোমার কথা রইল। আপাতত আমাকে বিশ্বাস করা দরকার নেই তোমার, তবে তুমি চাইলে নিজেই পরীক্ষা করে নিতে পারো। হৃদ খান নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, তোমাকেও না। কখনো ভেবেছ হৃদ খান সেই দিন এতগুলো গুন্ডার সামনে, তোমার সামনে, পুরো দুনিয়ার সামনে আমাকে কেন নিজের প্রেমিকা বা হবু বউ বলে পরিচয় করিয়ে দিল? তোমাকে ছাড়া। তুমি তো হৃদের বউ, তাই না? তাহলে হৃদ তোমাকে ছাড়া আমাকে কেন দুনিয়ার সামনে বউ বলে পরিচয় দিল? তোমাকে কেন পরিচয় করাতে চায় নাই? ভেবেছ কখনো সেটা? মায়া এবার খানিকটা নড়ে চড়ে উঠে। সত্যি সত্যি হৃদ কেন সেই দিন মায়াকে নিজের বউ না বলে মেহুকে বলেছিল সেটা মায়া জানা নেই। হৃদ মায়াকে খুলে বলেনি কারণটা। অজ্ঞাত মায়া খানিকটা চমকালো, ভকরালো, ভয়াক্ত হলো মেহুর যুক্তিতে। মেহু মায়ার ভয়াক্ত ফেস দেখে খানিকটা মিষ্টি হাসল।
পুনরায় বলে উঠল, দেখো, হৃদের সাথে আমার সম্পর্কটা ছোট থেকে, মানে তোমার জন্মের আগ থেকে। হৃদের মা মানে আমার ফুফি আমার আর হৃদের বিয়ে ছোট্টবেলায় ঠিক করে গিয়েছিল। ওনার মরার আগে আমি ওনার পছন্দ ছিলাম হৃদের বউ হিসেবে। সেই জন্য হৃদ আমাকে সব জায়গায় নিজের বউ বলে পরিচয় দেয়। তোমাকে নয়, হৃদ নিজের মাকে অনেক ভালোবাসে, সেজন্য সে আমাকে ভালোবাসে। তুমি হৃদের দাদা দাদির পছন্দ করা বউ ছিলে, সেজন্য হৃদ তোমাকে প্রথম মানতে চায়নি, ডিভোর্সও দিল। তখন আমার সাথে হৃদের প্রেমের সম্পর্ক চলছিল। হৃদ বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড আমার কাছেই আসতো। গভীর প্রেম যাকে বলে। যাই হোক, আজকাল হৃদের কচি দেহের প্রতি টান অনুভব হচ্ছে, সেই জন্য তোমাকে ইউজটু করে ছুঁড়ে ফেলে দিবে। তোমাকে সতর্ক করলাম, সাবধান হয়ে যাও। হৃদের জীবন থেকে সরে দাঁড়াও, নয়তো তোমার করা কিছু থাকবে না। কারণ হৃদ খানের সকাল বিকাল রাতটা আমার সাথে কাটায় এবং এখনও সারাদিন হৃদের সাথে কাটিয়ে মাত্র তোমার কাছে আসলাম তোমাকে বোঝাতে। এবার তুমি না বুঝলে আমার কিচ্ছু করার নেই। হৃদ খান কালো দুনিয়ার একজন পাওয়ারফুল মানুষ। তার বিচার করার মতো কেউ নেই, তোমার পরিবারেরও নেই। হৃদ খান আপাতত কচিদেহের টানে তোমাকে কিছুদিন ভোগ করলেও কখনো তোমাকে দুনিয়ার সামনে তোমাকে আনবে না, সমাজের সামনে বলবে না তুমি হৃদ খানের বিবাহিত বউ। আর এটা আমি বেট লাগিয়ে বলতে পারি। মায়া বিশ্বাস খানিকটা নড়ে চড়ে উঠল মেহুর পরপর কথায়। সত্যি হৃদ মায়াকে দুনিয়ার সামনে আনতে চায় না, কিন্তু কেন আনতে চায় না? তবে কি হৃদ সত্যি মেহুকে নিজের বউ করতে চায় বলেই মায়াকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে চাচ্ছে? হৃদ নিজের মাকে প্রচুর ভালোবাসে, সেটা জানে মায়া। নিজের মায়ের ভালোবাসার তাগিদে যে হৃদ সব কিছু করতে পারে সেটা বুঝে মায়া। মেহু আবদুল্লাহ হৃদের মায়ের পছন্দ হলেও মায়াকে ছেড়ে দেওয়াটা হৃদের জন্য অস্বাভাবিক কিছু হবে না। তাছাড়া মায়া যতটুকু জানে, ছোট থেকেই নাকি হৃদে মায়াকে বিয়ে করার নিয়ে তীব্র নাকুচ ছিল। এমনি মায়া খান বাড়িতে আসার পর হৃদের হাতে তীব্র আঘাতও করেছিল সে। বিয়েটা বাতিল করেছিল, পুনরায় আবার বিয়ে করেছে। কি মায়ের শরীর ভোগের জন্য? তাহলে কি সত্যি মায়ের মিস্টার ভিলেন মায়াকে দুদিন পর ছেড়ে দিবে? মায়ার জন্য তার মিস্টার ভিলেনের ভালোবাসাটা কি মিথ্যা? মায়া গলা ভারী হয়ে চোখ দুটো জল করে উঠল টইটুম্বুর অশ্রুতে। গাল গড়িয়ে নিচে পড়তে মায়া দুহাতে গাল মুছতে মুছতে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না আপনাকে। আপনি মিথ্যা বলছেন আমাকে। উনি আমাকে বলেছে উনি আমার সাথে সারা জীবন সংসার করবে। আমি বিশ্বাস করি ওনাকে। ওকে বেশ, তাহলে একবার পরীক্ষা হয়ে যাক, কে সত্যি বলছে কে মিথ্যা। কি বলো? কি পরীক্ষা? তুমি হৃদকে গিয়ে বলবে তোমাকে আনুষ্ঠানিকভাবে দুনিয়া জানিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে। যদি হৃদ রাজি হয় তাহলে বুঝবে আমি মিথ্যা বলছি, আর যদি হৃদ রাজি না হয় তাহলে মনে করবে আমার প্রতিটা কথাই সত্য এবং তুমি আমাদের জীবন থেকে সরে দাঁড়াবে। কি রাজি? মায়া হৃদের প্রতি অগাধ বিশ্বাস রেখে কষ্ট ভারী কণ্ঠে সম্মতি জানালো মেহুকে। ঠিক আছে, আমি রাজি, চলে যাব আপনাদের জীবন থেকে। কিন্তু যদি উনি আমাকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয় তাহলে আপনি কিন্তু আমাদের জীবনে আসতে পারবেন না। মেহু খানিকটা শব্দ করে হেসে বলে ওঠে, আগে রাজি করা হৃদকে, তারপর সত্য দিয়ে আমাকে। হৃদের রন্ধে রন্ধে পরিচিত আমি। তোমাকে সে কখনোই দুনিয়ার সামনে বউ বলে পরিচয় দিবে না আমাকে ছাড়া। আর একটা কথা, আমাদের মধ্যে এতক্ষণ যাবৎ ধরে যে ডিল হয়েছে সেটা আমি তুমি ছাড়া যেন দ্বিতীয় কেউ না জানে, কারণ এই ডিলটা হৃদের কানে গেলে ক্ষতি কিন্তু তোমারই হবে। সে জোর করে হলেও তোমাকে তার শিকারি বানাবে, তখন তুমি পালানোর সুযোগ পাবে না। তাই তোমার ভালোর জন্য বলছি, আপাতত চুপ থাকো, দেখো কি হয়। হৃদ কি বলে সেটা শোনো, তারপর না হয় কথাগুলো বলো। কি বলো? আচ্ছা,
আমি কাউকে বলবো না, কিন্তু আমার বিশ্বাস উনি আমাকে আবারও বিয়ে করবেন। পুরো দুনিয়াকে জানিয়ে দেখি আপনি। উফ, আমি তো দেখার জন্য ওয়েট করছি সুইটহার্ট। যাও যাও, গিয়ে হৃদের সাথে কথা বলো তোমার বিয়ের ব্যাপারে, যাও। মেহুর ফাঁদে বরাবরই পা দিল মায়া। হৃদের ওপর অগাধ বিশ্বাস নিয়ে চলে এলো সেখান থেকে। মেহু গাড়ি টিক্কি থেকে লাফিয়ে নেবে মায়া যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসতেই পিছন থেকে কেউ শীষ বাজাতে বাজাতে সেখানটা হাজির হলো। মেহু ঘুরে লোকটিকে দেখে বলে, মনে হচ্ছে প্ল্যানটা কাজে দিবে। মেহুর পাশে লোকটি ঠোঁট প্রসারিত করে রহস্যময় হেসে বলে, অবশ্যই দিবে, কারণ জাল ছিঁড়ে মাছ বের হওয়ার সম্ভাবনা থাকে, লোহা কেটে নয় বেবি। তীব্র অপেক্ষার প্রহর গুণে বসে আছে মায়া। কখন হৃদ বাসায় ফিরবে আর কখন মায়া জমানো কথাগুলো হৃদকে বলবে। রাত 10টা, 11টা, 12টার দিকে ক্লান্তময় শরীরটা নিয়ে বাসায় ফিরল হৃদ। কলিং বেল বাজতেই জাগ্রত মায়া গিয়ে দৌড়ে দরজা খুলে দিল। হৃদ মায়াকে এত রাত পছন্দ জেগে থাকতে দেখে খানিকটা চমকে উঠে হাত ঘড়ির দিকে তাকালো। রাত 12টা অবধি তার বউ জেগে আছে, বিষয়টি আশ্চর্যজনক দেখালো হৃদের কাছে। তারপরও হৃদ কিছু বলল না। দুষ্টুমির ভঙ্গিতে ঝুঁকে টুপ করে মায়ার গালে চুমু খেয়ে নিল। নিজের ক্লান্তিটা দূর করল মায়ার ডাকর ডাকর চোখের বোকা দৃষ্টিতে। মায়ার গালে হাত দিয়ে হৃদের দিকে তাকাতে হৃদ আরও একটা কাজ করলো মায়ার সাথে। মায়ের গাল টেনে টোকা মারল মায়ার মাথায়। বোকা মায়া হাঁ হয়ে তাকিয়ে রইল হৃদের প্রাণচঞ্চল পথচারণে। হৃদ সামনে হাঁটল, মায়া পিছনে দাঁড়িয়ে থাকলো হতবাক হয়ে। হৃদ কয়েক কদম সামনে হেঁটে পুনরায় পিছু ঘুরে তাকালো কপাল কুঁচকে। মায়া তখন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ চারপাশ সূক্ষ্ম নজরে তাকালো। আপাতত আশেপাশে কেউ নেই, সম্পূর্ণ ড্রয়িং রুম ফাঁকা। তবে কিচেন রুম থেকে টুকটাক শব্দ আসছে, হয়তো হেনা খান কিচেনে আছে, হৃদের যেন রান্না করছে। হৃদ পুনরায় এগিয়ে গেল মায়ার দিকে। হতবাক মায়া পুনরায় চমকে দিতে হৃদ দুষ্টুমি করে ঝুঁকে পড়ল মায়ার মুখের উপর। শব্দ করে চুমু খেল মায়ার অপর গালে। মায়া এবার লজ্জা তৎক্ষণাৎ মুখ ঢেকে নিল। হৃদে মায়ার কানে ফিসফিস করে বলে, বউ আমার স্বামীর জন্য এত রাত পর্যন্ত জেগে আছে ঘুম ছেড়ে, তাকে একটু আদর না করলে আমার পাপ হবে বুঝলে। বউ আদর করা ফরজ কাজ, আমি কিন্তু ফরজ কাজ আদায় করছি বউ। হৃদের মুখে বউ শব্দটিতে টনক নড়ল মায়ার। এতক্ষণ যাবৎ হৃদের কাজে লজ্জা পেল, এবার মায়ার মাথায় ঘুরপাক খেল মেহুর বলা কথাগুলো। হৃদ মায়াকে সমাজের সামনে বউ বলে স্বীকৃতি দিবে না। মায়া নিজের মুখ থেকে হাত সরিয়ে হৃদের মুখোমুখি হয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, আমার বিয়ে করছি কবে। হৃদ মায়ের মুখে হঠাৎ বিয়ে শব্দটা বুঝল না, তাই সে বিষয়টা স্বাভাবিকভাবে নিল। মায়ার কানে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, আবার কিসের বিয়ে করছি তো একবার। মায়া হৃদের নেশাক্ত কণ্ঠে কেঁপে উঠে বলে, এইভাবে না, আমাদের আনুষ্ঠানিক বিয়ে কবে হবে? মানে সবাইকে জানিয়ে আমরা আবার বিয়ে করব কবে? মায়ার কথায় হৃদ সোজা হয়ে দাঁড়ায়। আপাতত তার মায়ার কথাগুলো পছন্দ হলো না, বিশেষ একটা পাত্তা দিল না তাতে। বরং মায়া বোঝানোর জন্য দুহাত আঁচলে মায়ার গাল আঁকড়ে ধরে বলল, আমরা কখনোই আনুষ্ঠানিকভাবে বিয়ে করব না হৃদ, এইভাবে থাকবে সব কিছু। বারবার বিয়ে পছন্দ না আমার, একবার বিয়ে করেছি সেটা যথেষ্ট, আর কি চাই। সেটা চুরি করে বিয়ে ছিল, সমাজে কেউ জানে না আমি আপনার বউ। সমাজে আমি খাই না পড়ি যে আমার বউ আমি সমাজকে দেখাতে যাব? লোক দেখানো বিয়ে আমি কখনই তোমাকে করব না। বিয়ে করা দরকার ছিল, একবার করেছি, ব্যাস শেষ। এই বিয়ের টপিক দ্বিতীয়বার আমার সামনে তুলে ধরবে না, আমার পছন্দ না। যাও এবার আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো রুমে, আমি রুমে যাচ্ছি কেমন। হৃদ মায়ের কপালে সূক্ষ্ম অদর ছুঁয়ে চলে যেতে নেয় নিজের রুমের দিকে, কিন্তু অশান্ত মায়া
মনের ঝড় তখনও বাড়ল, ভয় কমল না। সমস্ত সত্তা কাঁপিয়ে কেঁপে কেঁপে উঠছে মায়ার ভিতর। অস্থির মনে মায়া মেহুর কথাগুলো মনে করে তীব্র ভয়াত্মক হচ্ছে হৃদের ওপর। হৃদের প্রতি অগাধ বিশ্বাসটা যেন নড়ে নড়ে উঠছে। এইবার হৃদের অগোচরে তীব্র কষ্টে দলা পাকিয়ে আসছে মায়ার গলা। হৃদের যাওয়ার দিক তাকে পুনরায় কষ্ট ধরা গলায় বলে, আমার আনুষ্ঠানিক বিয়েটা চাই মিস্টার ভিলেন। দুনিয়ার সামনে, সমাজের সামনে আপনার বউ বলে স্বীকৃতি চাই। আমি লুকোচুরি সংসার চাই না আপনার সাথে, আমার প্রকাশ্য সংসার চাই। হৃদের পা দুটি থামে। মায়ের মুখে এবার কথাগুলো হৃদের মোটেও পছন্দ হচ্ছে না, বরং রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মায়াকে সকালে বলছিল হৃদ যে সে কোনো কিছু জন্য না করলে সেটা অবাধ্য না হতে, কিন্তু রাতে হতে না হতে পুনরায় অবাধ্য হচ্ছে মায়া। হৃদ ঘুরে তাকিয়ে শক্ত গলা মায়াকে বলে ওঠে, আজকে আনুষ্ঠানিক বিয়ের কথা বলছো? আজকে যেন শেষ বলা হয় তোমার মুখে। জীবনে দ্বিতীয়বার আমাকে এসব বলতে আসবা না হৃদ। আমি কিন্তু সহজে মেনে নিব না। সমস্যা হবে তোমার জন্য। এই সমাজ, এই দুনিয়া, কারো পরোয়া আমি করি না। আমার সংসার, আমার মর্জি। আমি লুকিয়ে সংসার করব নাকি প্রকাশ্য করব সেটা আমার মর্জি হবে। আমি কারো চাপে পড়ে কিছু করব না। তাছাড়া আমি তোমাকে এই সমাজে, এই দুনিয়ার সামনে আনতে চাই না কখনোই, আর আনবো না। আমার সাফ সাফ কথা, আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে কখনোই বিয়ে করব না। এবার যাও, কথা না বাড়িয়ে পানি নিয়ে আসো আমার জন্য। আমি রুমে যাচ্ছি।